হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি মৌমিতা ম্যাম। আমি আজকে তোমাদের নিয়ে এসেছি কেপিএসআই এক্সাম প্রিভিয়াস ইয়ার্স এর 2022 সালে যে কোশ্চেন অ্যান্সার্স গুলো এসেছিল সেগুলো আমরা সলভ করব আজকে, এবং এর থেকে কিন্তু অনেক অনেক ইনফরমেশন পাবো যেগুলো তোমাদের কমন প্রশ্ন আসতে পারে পরবর্তী যে কেপিএসআই এর এক্সাম আসছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুবই কাজে দেবে। তো তোমরা সবাই এটাকে ফলো করো এবং প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে। এইগুলো আমি আলোচনা করছি, সেগুলো মন দিয়ে কিন্তু নজর দিও, ভালো করে খেয়াল করো। তো চলো আমরা কন্টিনিউ করি আমাদের কেপিএসআই এক্সামের টপিকে আমরা যাই, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট যে প্রশ্নটা আছে সেটা কি নিচের কোনটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? আচ্ছা, প্রথমে বলো যে কোনটি কিন্তু জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়। চারটে অপশন দিয়ে রয়েছে সি অর্চিন, লিমুনাস, স্পেন্ডন, কোয়েলাকান্ত। এর মধ্যে কিন্তু সি অর্চিন যেটা রয়েছে, এই যে সি অর্চিন, সেটা কিন্তু জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়। ঠিক আছে, সি অর্চিন হচ্ছে জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়। এখানে যেসব প্রাণী জীবন্ত জীবাশ্ম বলতে মেনলি কি বোঝায়? যেসব প্রাণী সুদূর অতীতে উৎপত্তি লাভ করে, সুদূর অতীতে যেখানে এদের উৎপত্তি লাভ হয়েছে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু আজও অঙ্গসংস্থানিক বা শারীরবৃত্তীয় কাজের অপরিবর্তিত রূপ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে। অথচ এদের সমসাময়িক বা সমগোত্রীয় সকলেরই বহু পূর্বে বিলুপ্তি ঘটে গেছে, এবং যারা পর্ব থেকে পর্বের বা শ্রেণী থেকে শ্রেণীর উদ্ভবের নিদর্শন বহন করে আসছে, বা শ্রেণী থেকে শ্রেণীর উদ্ভবের নিদর্শন বহন করে আসছে, তাদেরকে আমরা বলছি লিভিং ফসিলস বা জীবন্ত জীবাশ্ম। এই যেমন প্ল্যাটিপাস বা বাকি যে এখানে রয়েছে, ধরো লিমুলাস, এগুলো স্পেন্ডান, এগুলো কিন্তু আমাদের কাছে জীবন্ত জীবাশ্মের উদাহরণ। আর জীবন্ত জীবাশ্ম কোনটা নয়? তার মধ্যে পড়ছে হচ্ছে কি এই সি অর্চিন, এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম নয়। ঠিক আছে, সঠিক উত্তর হবে সি অর্চিন। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। নেক্সট প্রশ্ন কি, যেটা বলছে প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোন অংশটিকে বোঝানো হয়? জবনপ্রিয় বলতে কোন অংশটিকে বোঝানো হয়ে থাকে? জবনপ্রিয় বলতে কিন্তু এই যে গোলমরিচ, এই যে অংশটা দেখছো, গোলমরিচ। অপশন বি, গোলমরিচ যে অংশটা সেটা কিন্তু জবনপ্রিয় অংশের মধ্যে পড়ছে। এই গোলমরিচ অংশটা কিন্তু জবনপ্রিয় অংশের মধ্যে পড়ছে। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি। নেক্সট প্রশ্ন কি বলছে, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাস হয়? 1955 সাল হবে সেখানে সঠিক উত্তর। কি বললাম? 1955 সালে কিন্তু ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়। সঠিক উত্তর হবে 1955। ঠিক আছে, এবার আমরা এই সম্বন্ধে একটু জেনে নিই। 1955 সালে নাগরিকত্ব আইন হলো একটি গুরুত্বপূর্ণ আইন যা ভারতীয় নাগরিকত্বের আইনি কাঠামোকে সংজ্ঞায়িত করে, এবং এটি নাগরিকত্ব অর্জন এবং সমাপ্ত করার নিয়মগুলি নির্ধারণ করে। তার সাথে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নিবন্ধনের একটা ব্যবস্থা করে। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি। ভারতের কততম সংবিধান ও সংশোধন অনুযায়ী মৌলিক কর্তব্যগুলোকে সংযুক্ত করা হয়েছে? কততম সংবিধান অনুযায়ী? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে 42তম সংবিধান সংশোধন অনুযায়ী কিন্তু এখানে আমাদের ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি। ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটা মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি কি? সেটি কোন উপাধি? ভারতরত্ন, কাইজারি হিন্দ, ফ্রন্টিয়ার গান্ধী, না রায় বাহাদুর? এখানে উত্তর হবে, সঠিক উত্তর হচ্ছে কাইজারি হিন্দ। কাইজারি হিন্দ কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, যেটি কিনা ইংরেজ সরকার দেয়া মহাত্মা গান্ধীর প্রদত্ত, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটা অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি সেটাকে বর্জন করেছিলেন। এবং অসহযোগ আন্দোলন হয়েছিল কত সালে? আমরা জানি সবাই 1920 থেকে 1922 সালে। এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল, এবং এখানে সেপ্টেম্বরে কলকাতার অধিবেশনে
আমরা দেখছি কংগ্রেস কলকাতা অসহযোগ আন্দোলনের পক্ষে সিদ্ধান্ত নেয় এবং স্বরাজকে সংজ্ঞায়িত করে। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। নিশীথ সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয়ে থাকে? চারটি অপশন রয়েছে তোমাদের কাছে, সুইডেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, নরওয়ে। কোন দেশটিকে নিশীথ সূর্যের দেশ বলা হয়ে থাকে? কি হবে? নরওয়ে। ঠিক আছে, নরওয়ে হচ্ছে সঠিক উত্তর। এটিকে কিন্তু নিশীথ সূর্যের দেশ বলা হয়। কেন? কারণ নরওয়ে মধ্যরাতে সূর্যোদয়ের প্রাকৃতিক ঘটনাকে প্রত্যক্ষ করে এবং দেশটিকে তাই জন্য মধ্যরাতে সূর্যের দেশ বলা হয়। কারণ দেশের উত্তর অংশ থেকে সুমেরু বৃত্তের উপরে অবস্থিত, যেখানে মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত 24 ঘন্টায় কিন্তু সূর্য উদ্ভাসিত বা সূর্য উদিত থাকে। সেজন্য 24 ঘন্টা যেহেতু সূর্যের আলো দেখতে পাওয়া যায়, সেজন্য নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। পরবর্তী প্রশ্ন কি? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী, যাজ্ঞকেশী, প্রথম সাতকর্ণী না গৌতমী পুত্র সাতকর্ণী? সঠিক উত্তর হবে কি? গৌতমী পুত্র সাতকর্ণী। গৌতমী পুত্র সাতকর্ণী হচ্ছে সঠিক উত্তর। গৌতমী পুত্র সবচেয়ে শক্তিশালী সাতবাহন বংশের, যিনি খ্রিস্টপূর্ব 2য় শতকে 25 বছর ধরে কিন্তু রাজত্ব করেছিলেন। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে কি? শ্রীরঙ্গপত্তমের যে সন্ধি হয়েছিল টিপু সুলতান আর তার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? চারটে অপশন যথারীতি ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ ও ডালহাউসি। আচ্ছা, কার মধ্যে কিন্তু সংগঠিত হয়েছিল এই যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি রয়েছে? সেটি হচ্ছে কর্নওয়ালিসের সাথে। সঠিক উত্তর হবে হচ্ছে কি? কর্নওয়ালিস। ঠিক আছে, 1792 সালে হয়েছিল কোন তালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি? এখান থেকে প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে, তোমাদের কমন কিন্তু আসে এগুলো ইন্ডিয়ান হিস্ট্রিরও, সেক্ষেত্রে তুমি কেপিএসআই এক্সাম বলো হিসেবে কিন্তু এটা 2022 সালেও এসছে। এবার এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, তো ভালো করে নজরে রাখো এগুলো বা খেয়াল করো বা ফলো করো। ঠিক আছে, এই সন্ধি 1792 সালে হয়েছিল। কার সাথে কার হয়েছিল? টিপু সুলতানের সাথে ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল এবং এটি স্বাক্ষরিত লর্ড কর্নওয়ালিসের সাথে এটি স্বাক্ষরিত হয়েছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয়, কোন রেখার দ্বারা? আইসোরেন, আইসোহেল, কন্ট্রোল লাইন, আইসোহাইট। সঠিক উত্তর কোনটা হবে? আইসোহাইট। ঠিক আছে, এই আইসোহাইট হচ্ছে কি না বৃষ্টিপাত সমন্বিত রেখা বা বৃষ্টিপাত নির্দিষ্ট সময়ের মধ্যে একটি মানচিত্রে সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলোকে বা সমান বৃষ্টিপাতের বিন্দুতে যোগদানকারী একটি রেখা। আইসোহাইট সহ একটা মানচিত্রকে কি বলা হয়? আইসোহাইটাল মানচিত্র। তাহলে আইসোহাইটাল মানচিত্র কোন অংশটিকে বলা হয়, কোন মানচিত্রকে বলা হয় সেটা বলা যেতে পারে প্রশ্নে। আরেকটা হচ্ছে কি বৃষ্টিপাতের সমান বৃষ্টিপাতের যে বিন্দু বা বৃষ্টিপাত সমন্বিত অঞ্চলগুলোকে কোন রেখার দ্বারা আমরা সংযুক্ত করতে পারি। পরবর্তী প্রশ্নে আমরা যাই। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়ে থাকে? আমরা এটা সবাই জানি এবং এটা কিন্তু বছরের পর বছর ধরে কেপিএসআই এক্সামে যেমন এসে 2022 সালে, পরবর্তীকালেও আসতে পারে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, জেনে রাখো। ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন কি? রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? চারটে অপশন দেওয়া রয়েছে। 1 নম্বরে আছে মুসৌরি, 2 নম্বরে হায়দ্রাবাদ, 3 নম্বরে পুনে, 4-এ ভদোদরা। কোনটা হবে তোমাদের মনে হয়? কোনটা হবে? ভদোদরা ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সঠিক উত্তর হবে কি? ভদোদরা। ভদোদরার লালবাগে প্রতাপ বিলাস প্যালেসের 55 একর ক্যাম্পাসে অবস্থিত হচ্ছে এই রেলওয়ে স্টাফ কলেজ। তাহলে কি কোথায় অবস্থিত? ভদোদরার লালবাগে। 55 একর কিন্তু এলাকা জুড়ে 55 একর ক্যাম্পাসে অবস্থিত। আর এটি প্রবেশন অফিসার থেকে ম্যানেজার পর্যন্ত কিন্তু সমস্ত পদেই ভারতীয় রেলের অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয় বা দেয়। একাডেমিটি 1952-তে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু এটা প্রাথমিকভাবে 1930-তে দেরাদুনের প্রেমনগরে স্থাপন করা হয়েছিল, যখন এটি মূলত পাওয়া গেছিল। তাহলে এটা প্রথমে স্থানান্তরিত করা হয় ভদোদরায়, আর 1930-এ কোথায় করা হয়েছিল? দেরাদুনের প্রেমনগরে। চলো আমরা কন্টিনিউ করি, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা কি? কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন? চারটে অপশন দেওয়া রয়েছে। পঞ্চায়েত মন্ত্রক, সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক, 3 নম্বরে কৃষি মন্ত্রক, 4-এ গ্রামোন্নয়ন মন্ত্রক। সঠিক উত্তর হবে কি? গ্রামোন্নয়ন মন্ত্রক কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রকল্পটি বাস্তবায়িত করে।
এই যে স্কিমটা বা এই যে যোজনাটা গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত হয়, এবং যখন প্রোগ্রামটি পরিকল্পনা কমিশন, বর্তমানে যে এনআইটিআই আয়োগ, নীতি আয়োগ যেটাকে আমরা বলছি, এই নীতি আয়োগ দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছিল, এবং এটি তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর অধীনে কিন্তু চালু হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। ভারতবর্ষের নিম্নলিখিত কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করা হয় বা তেল আমদানি করে? কোন দেশ থেকে? এক হচ্ছে ইরান, ইরাক, ইউক্রেন, আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ইরাক থেকে কিন্তু বর্তমানে বা ভারতবর্ষে সব থেকে বেশি অপরিশোধিত তেল আমদানি করা হয়, আর ভারত হচ্ছে সেখানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্থান অধিকার করে। যে সর্বাধিক তৃতীয় বৃহত্তম স্থান অধিকার করছে কোন দিক থেকে? না, অপরিশোধিত তেল আমদানি করার দিক থেকে ভারত তৃতীয় স্থান অধিকার করেছে সমগ্র বিশ্বে। পরের প্রশ্ন কোনটা? এশিয়া দীর্ঘতম নদীর নাম কি? এশিয়া দীর্ঘতম নদীর নাম কি সেটা আমরা সকলেই জানি, এবং এই কোশ্চেন কিন্তু বারবার আসছে কমন। তো সো প্লিজ তোমরা কিন্তু এগুলোকে বারবার ভালো করে খেয়াল করো এবং কোনোটা কিন্তু মিস করো না। সিকিয়াং নদী কিন্তু আমরা জানি কি ভারতের বা চীনের তথা এশিয়ার দীর্ঘতম নদী নাম হচ্ছে সিকিয়াং। ঠিক আছে। পশ্চিম এশিয়ার দীর্ঘতম নদী কি? ইউফ্রেটিস। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। এর পাশাপাশি মেকং পৃথিবীর দ্বাদশ দীর্ঘতম নদী, আর এশিয়ার সপ্তম দীর্ঘতম নদীও হচ্ছে কি মেকং। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? কুনিক নামে কোন সম্রাট পরিচিত ছিলেন? চারটে অপশন দেওয়া রয়েছে: অশোক, বিন্দুসার, অজাতশত্রু। তাহলে কোন সম্রাট কুনিক নামে পরিচিত বেশি? কি হবে? উত্তর হবে কি অজাতশত্রু হচ্ছে ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা কিনা যিনি কুনিক নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, অজাতশত্রু। অজাতশত্রু হচ্ছে কি না, তিনি তার পিতাকে মগধের শাসক অজাতশত্রু পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, তাই ইতিহাসে এটি কুনিক বা পিতৃহন্ত নামে পরিচিত ছিল। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন যাই। বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন দেশে হয়? জামাইকা, পর্তুগাল, স্পেন না কিউবাতে? কোনটাতে হয় তোমাদের মনে হয়? সঠিক উত্তর হবে কিন্তু কিউবা। ঠিক আছে। কিউবাতে কিন্তু এই বিখ্যাত নৃত্যশৈলী, যেটা এখনকার দিনে খুবই মডার্ন কালচারের মধ্যে পড়ছে, মডার্ন নৃত্যশৈলীর মধ্যে পড়ছে, সেটা হচ্ছে সালসা যে ডান্স আছে বা সালসা নৃত্যশৈলী, কিন্তু কিউবাতেই প্রথম উদ্ভব হয়। পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে? প্রথমত স্পাইস জেট রয়েছে, ইন্ডিগো এয়ারলাইন্স রয়েছে, টাটা গ্রুপ আর জেট এয়ারওয়েজ। তাহলে ভারতীয় জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে টাটা গ্রুপকে কিন্তু হস্তান্তরিত করা হয়েছে। কাকে? না, টাটা গ্রুপকে। ঠিক আছে। এয়ার ইন্ডিয়ার মালিকানা বর্তমানে টাটা গ্রুপের হাতে হস্তান্তর করা হয়েছে। এয়ার ইন্ডিয়া ভারতের পতাকাবাহী বিমান পরিবহন একটি সংস্থা, যার সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে, এয়ার ইন্ডিয়ার সদর দপ্তর বা নতুন সংস্থার সদর দপ্তর কোথায় রয়েছে? নতুন দিল্লিতে। এটি সরকারি মালিকানাধীন উদ্যোগ এয়ার ইন্ডিয়া লিমিটেডের মালিকানাধীন, এবং 102টা অভ্যন্তরীণ আন্তর্জাতিক গন্তব্যস্থলে এয়ারবাস ও বোয়িং বিমানের দ্বারা উড়ান পরিষেবা এখানে পরিবেশন করা হয়ে থাকে এয়ার ইন্ডিয়ার মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের সকলেরই চেনা, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? আচ্ছা, যথারীতি চারটে অপশন দেওয়া আছে: 1787, 1766, 1757, 1780। আমরা সকলেই জানি এটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রির একটা অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সেটা হচ্ছে 1757 সাল হচ্ছে সঠিক উত্তর, হচ্ছে 1757 সাল।
এই পলাশির যুদ্ধ কার সাথে কার হয়েছিল, কার নেতৃত্বে, রবার্ট ক্লাইভের নেতৃত্বে 23শে জুন 1757 বাংলার নবাব তার ফরাসি মিত্রদের বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি নিষ্পত্তিমূলক বিজয়। মীর জাফরের দলত্যাগের ফলে এই বিজয় সম্ভব হয়েছিল। সিরাজদৌল্লার সেনাপতি যুদ্ধটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1772 কিন্তু বাংলার নিয়ন্ত্রণ নিতে সাহায্য করেছিল এবং পরবর্তী 21 বছর ধরে তার 100 বছর ধরে তার দ্বারা বার্মা সহ ভারতীয় উপমহাদেশের বাকি অংশের যে বিশাল অঞ্চল রয়েছে কিন্তু সেখানে ইংরেজ কোম্পানির নিয়ন্ত্রণ বা ইংরেজ কোম্পানির স্বায়ত্তশাসন সেটা প্রসারিত হতে থাকে। পলাশির যুদ্ধের পরবর্তী 100 বছরে যদি আমরা ইংরেজদের স্বায়ত্তশাসন বা ইংরেজ শাসন ব্যবস্থা বলি, তার কিন্তু একটা সম্প্রসারণ ঘটেছে এই পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে। ঠিক আছে, এতটা ক্লিয়ার কনসেপ্ট। এবার আমরা পড়ব পরবর্তী প্রশ্ন। কুষাণ সম্রাট কার কাছে বৌদ্ধ ধর্ম দীক্ষা লাভ করে থাকেন? 4টে অপশন, বিষ্ণুগোপ, অশ্বঘোষ, অগ্রসেন, বিরূপাক্ষ। সঠিক উত্তর হবে কোনটা? অশ্বঘোষ, যার কাছে কিন্তু কুষাণ সম্রাট বৌদ্ধ ধর্ম দীক্ষা লাভ করেন। কনিষ্কের সময় কুষাণ শাসন ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চল, আফগানিস্তান এবং সম্ভবত কাশ্মীর অঞ্চলের উত্তরে মধ্য এশিয়ার অঞ্চলে বিস্তৃত ছিল। তিনি বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক হিসেবেও স্মরণীয় হয়ে আছেন। তিনি বৌদ্ধ কবি অশ্বঘোষের অধীনে বৌদ্ধ ধর্ম অধ্যয়ন করেন এবং কাশ্মীরে তার পৃষ্ঠপোষকতায় চতুর্থ বৌদ্ধ পরিষদও ডাকা হয়েছিল। ক্লিয়ার? তো চলো পরের প্রশ্নে আমরা যাই। বিসি রয় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়ে থাকে? বিসি রয় পুরস্কার হচ্ছে পরিবেশ, সাংবাদিকতা, সঙ্গীত, চিকিৎসা শাস্ত্র। উত্তর হবে কি চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে কিন্তু এই বিসি রয় পুরস্কার দেয়া হয়ে থাকে। রাষ্ট্রপতির দ্বারা উপস্থাপিত বিধানচন্দ্র রায় পুরস্কার, যেটা বিসি রয় পুরস্কার, একটি বার্ষিক পুরস্কার যা ভারতের মেডিকেল কাউন্সিল কর্তৃক নিম্নলিখিত বিভাগগুলির প্রত্যেকটি ক্ষেত্রেই প্রদান করা হয়। একাধারে যেমন চিকিৎসা শাস্ত্র বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, ভারতের সর্বোচ্চ স্তরের রাজনীতিবিদ সম্পর্কে এবং দর্শনে বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে কিন্তু এখানে পুরস্কার দেওয়া হচ্ছে। তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানা যায়? কোন প্রশস্তি? 1 নম্বরে মহীশ্বর প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি, নাসিক প্রশস্তি অ্যান্ড লাস্ট হরিসেন প্রশস্তি। তো আমরা এটা সকলেই জানি, এলাহাবাদ প্রশস্তি যেটি কিনা সমুদ্র জয়ের, এই সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের যে বিবরণী সেটা এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এলাহাবাদ প্রশস্তির 10ম থেকে 12শ স্তবক পর্যন্ত সমুদ্রগুপ্তের বিভিন্ন রাজ্য বিজয়ের সংবাদ পাওয়া যায় এবং এই প্রশস্তিতে বলা হয়েছে দাক্ষিণাত্যের সকল রাজা অর্থাৎ সর্বদক্ষিণা পাথরাজ তার হাতে কিন্তু পরাস্ত হয়েছিলেন। তো এই বিষয়টা এখানে ভালো করে লক্ষ্য করবে, ইম্পর্টেন্ট টপিক রয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালিয়েছিলেন তার নাম কি? অপারেশন গঙ্গা, অপারেশন যমুনা, অপারেশন ভারত, অপারেশন সরস্বতী। সঠিক উত্তর কোনটা হবে? অপারেশন গঙ্গা। ঠিক আছে, এই পদ্ধতিতে বা এই অপারেশনের মাধ্যমে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে আটকে পড়া তার নাগরিকদের উদ্ধার করার জন্য ভারত সরকার কর্তৃক পরিচালিত একটি উচ্ছেদ অভিযান হলো। এবার এই দেশগুলির সহায়তায় নাগরিকদের রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, মলদোভা, স্লোভাকিয়া থেকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং ভারত আক্রমণের সময় নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল। তো ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা এবার আমরা পড়ি, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত চালু করেন? প্রথমে আছে ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, উইলিয়াম বেন্টিঙ্ক। সবাই এটা একটা কমন প্রশ্ন, ভালো করে এটাকে খেয়াল করো, প্র্যাকটিস করো। এটা সঠিক উত্তর হবে কোনটা? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, যিনি কিনা পাঁচশালা বন্দোবস্ত চালু করেন। এই পাঁচশালা বন্দোবস্ত কত সালে হয় চালু? 1773 সালে। এটাকে আমরা কিন্তু বাংলায় ইজারাদারি ব্যবস্থাও বলে থাকি। 1765-তে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট হতে দেওয়ানি লাভ করে, বাংলায় রাজস্ব ক্ষমতা গ্রহণ করবার সাথে সাথে শুরু হয়ে যায় সেখানে
বাঙালি তথা কৃষকদের উপর একটা প্রচুর নির্যাতন, যেই নির্যাতন সনাতন কালের একটা ভয়াবহতম অধ্যায়কে শুরু করে। অর্থাৎ এটা মনে করিয়ে দেয় ইংরেজ দ্বারা বাঙালিদের বা কৃষকদের উৎপাদিত যে ফসল সেটা গুদামজাত করে কৃত্রিম পরিকল্পিত সংকটে ফেলে সেটা নিম্নবিত্ত বাঙালিদের ভিটেমাটি থেকেও তাড়ানোর একটা প্রতিযোগিতা চলতে থাকে। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? এক, ভাটিকান সিটি, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া। প্রশ্ন, উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে রাশিয়া। আয়তনের দিক থেকে কিন্তু এটি পৃথিবীর বৃহত্তম। ঠিক আছে, এবার পরে প্রশ্নে যাচ্ছি। বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে অবস্থিত? বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে অবস্থিত? কোন অঞ্চল? চারটি অপশন দেওয়া রয়েছে: পর্বতের শিখর অঞ্চল, সমতল ভূমি অঞ্চল, মালভূমি ও মরুভূমি। তাহলে কোন অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে? এটা মরুভূমি অঞ্চলে কিন্তু বাজাদা নামক ভূমিরূপটি দেখতে পাওয়া যায়। সঠিক উত্তর হবে মরুভূমি। বাজাদা মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় ভূমিরূপটা। মরু অঞ্চল পর্বতের পাদদেশে বায়ু প্রবাহ আর জলধারা দুটোর মিলিত কার্যের ফলে নানা রকমের ভূমিরূপ গঠিত হয়, তার মধ্যে বাজাদা অন্যতম। ঠিক আছে, স্প্যানিশ শব্দ বাহাদা থেকে ইংরেজিতে বাজাদা শব্দটার উৎপত্তি, যার অর্থ একাধিক পলল শঙ্কুযুক্ত সমতল ভূমি। ক্লিয়ার? পরের প্রশ্নে আমরা আসছি। ক্যারাকাস কোন দেশটির রাজধানী? ক্যারাকাস। চারটে অপশন: ইকুয়েডর, ভেনেজুয়েলা, ফিলিপিন্স, পেরু। কোনটার অপশন হবে? ফিলিপিন্স। ফিলিপিন্সের রাজধানী হচ্ছে কি? নাই ক্যারাকাস। ঠিক আছে, যেখানে স্পেনীয় শব্দ এটা একটা। আর সরি, ক্যারাকাস হচ্ছে কি কোন দেশটির রাজধানী? ভেনেজুয়েলা হচ্ছে সঠিক উত্তর। ভেনেজুয়েলা। এই ভেনেজুয়েলার যে রাজধানী সেটা হচ্ছে আমাদের ক্যারাকাস, যেটি স্পেনীয় শব্দ এবং আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো দে লিওন দে ক্যারাকাস, সংক্ষেপে সেটাকে সিসিএস বলা হয়ে থাকে। এটি ভেনেজুয়েলার রাজধানী ও একটি বৃহত্তম শহর হিসেবে পরিচিত। ঠিক আছে, পরের প্রশ্ন। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? চারটে অপশন: হোমার, অ্যারিস্টটল, সক্রেটিস ও প্লেটো। রিপাবলিক গ্রন্থটি গ্রিক দার্শনিক প্লেটো রচিত একটি গ্রন্থ। এই গ্রন্থের মাধ্যমে কিন্তু প্লেটো সক্রেটিসের দর্শনকে তুলে ধরেন। বাংলাদেশের শিক্ষাবিদ সর্দার ফজলুল করিম রিপাবলিকের ইংরেজি অনুবাদ হতে বাংলা ভাষায় রিপাবলিক অনুবাদ করা হয়ে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? প্লেটো, যিনি রিপাবলিক গ্রন্থটির দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা। এবার হচ্ছে পরের প্রশ্ন। কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? কোন শহরটি ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, গুরুগ্রাম। সঠিক উত্তর হবে বেঙ্গালুরু, যেটা কিনা ইলেকট্রনিক শহর নামে পরিচিত, খুবই জনপ্রিয়। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ক্ষেত্রটির থেকে ভারতের বৈদেশিক মুদ্রা সব থেকে বেশি আয় হয়? কোন উৎপাদন থেকে? মশলা, পাট, চা, তামাক। চা উৎপাদনে কিন্তু ভারতের বৈদেশিক মুদ্রা সব থেকে বেশি উৎপাদিত হচ্ছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? চা। পরের প্রশ্নে আমরা যাচ্ছি। স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজ্যসভায় আসেন? টমাস রো কোন মোগল সম্রাটের রাজ্যসভায় আসেন? ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, আকবর, শাহজাহান। এই যে স্যার টমাস রো, যিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত রূপে নির্ভেজাল বাণিজ্য নীতি নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন এবং আজমির, মান্ডু, আহমেদাবাদে 1618 সাল পর্যন্ত 3 বছর অবস্থান করেন এখানে। তাহলে এখানে উত্তর হবে কি? সঠিক উত্তর হবে জাহাঙ্গীর। তার আমলে কিন্তু মোগল সম্রাটের রাজ্যসভায় আসেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া। পৃথিবীর শুষ্কতম স্থানটি কিন্তু সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। ঠিক আছে,
দক্ষিণ আমেরিকার চিলি মরুভূমি, যেটা কিনা বিশ্বের শুষ্কতম মরুভূমি নামে পরিচিত, এটি আন্দিজ পর্বতশ্রেণী ও চিলি উপকূল পর্বতশ্রেণীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। আন্দিজ পর্বতমালার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপকূলে 1600 কিলোমিটার পর্যন্ত অঞ্চল জুড়ে এটি বিস্তৃত, অর্থাৎ এটি শুষ্কতম স্থান হচ্ছে দক্ষিণ আমেরিকার চিলি মরুভূমি। আচ্ছা, এইবার আমরা জানবো ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতা কে। ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতা হলো বিপিন চন্দ্র পাল, তিনি এই গ্রন্থটির রচয়িতা। পরবর্তী প্রশ্নে যাই, লোকসভার বর্তমান স্পিকার কে। লোকসভার বর্তমান স্পিকার হচ্ছে ওম বিড়লা। সবাই জানি লোকসভার বর্তমান স্পিকার হলেন ওম বিড়লা, যিনি প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার হিসেবে সর্বসম্মতভাবে শ্রী ওম বিড়লাকে অভিনন্দন জানিয়েছেন। পরবর্তী প্রশ্ন হলো, মেঘালয়ের রাজধানী কোনটা? এর মধ্যে কোহিমা, ইম্ফল, শিলং, আইজল, কোনটা হবে মেঘালয়ের রাজধানী কোনটি? মেঘালয়ের রাজধানী হলো শিলং, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1496 মিটার উচ্চতায় অবস্থিত। এর পূর্বে 1874 সালে শিলংকে অবিভক্ত আসামের রাজধানী করা হয়েছিল, আর 1972 সালের জানুয়ারি পর্যন্ত তাই ছিল। আর 21শে জানুয়ারি 1972 সালে মেঘালয় নতুনভাবে রাজ্য সৃষ্টির সাথে সাথে শিলং মেঘালয়ের রাজধানীও হয়ে ওঠে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? শিলং হলো মেঘালয়ের রাজধানী। এর পরের প্রশ্ন কি, কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? যথারীতি 4টে অপশন দেওয়া রয়েছে, 1990 সাল, 1992, 1978, 1996। আধুনিক পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতবর্ষে 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু প্রবর্তিত হয়েছিল, এবং সংবিধানের একাদশ তফসিল হিসেবে সেটি যুক্ত করা হয়েছিল। সুতরাং এর সঠিক উত্তর হচ্ছে 1992। 1992তে কিন্তু ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে এখানে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এই যে এতগুলো প্রশ্ন উত্তর তোমাদের কাছে আমি শেয়ার করলাম, সেগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে দেখবে। এর মধ্যে থেকে যদি কোনো কনফিউশন থাকে আমাদের অবশ্যই শেয়ার করবে, আমি সেইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ক্লাসে এইগুলোকে নিয়ে কিন্তু বিশেষ করে বা বিস্তারিতভাবে আলোচনা করব, যেটা তোমাদের কাজে লাগবে। এবং এই তোমাদের এতদিন এতটা যে কমন মানে প্রশ্নগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু কমনও আসতে পারে, এগুলো কিন্তু বারবার রিপিটেড প্রশ্ন হিসেবেও আসে। তো তাই জন্য বারবার বলছি, এগুলোকে কিন্তু ভালো করে মন দিয়ে দেখবে আর ফলো করবে। যদি কোনো প্রবলেম হয় সেটাকে শেয়ার করবে, আমরা অবশ্যই সেটার গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বা ডিটেলস ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে আসব, এবং সেটা ভালো করে তোমাদের কাছে জেনে নেবে এবং বুঝে নেবে যে বিষয়গুলো কোথা থেকে, এগুলো ঘুরিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে, সেই জন্য তার জন্য তোমরা আগে থেকেই প্রিপেয়ার হয়ে নাও। আর ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে মন দিয়ে করো, দেখবে এক্সামে তোমরা সফল হবে। ঠিক আছে, আজকের মতো এইটুকু ক্লাস থাকলো, পরবর্তী ক্লাসে আবার দেখাবে। ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়ো, ভালো করে প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট।